জোটে থাকবে জেডিইউ। দিল্লিতে জোর জল্পনাই নিয়ে ইন্ডিয়া জোটে থাকবেন নীতিশ। দিল্লিতে জোর জল্পনা শুরু হয়েছে। আগামীকাল দিল্লিতে জেডিইউর রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠক রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে একটা জোর জল্পনার সৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে দিল্লিতে জেডিইউর রাষ্ট্রীয় কার্যকারিণী এবং রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশকে ইন্ডিয়া জোটের কনভেনার না করার জন্য ক্ষুব্ধ দলের নেতৃত্বের একাংশ। আর কি তথ্য পাচ্ছি আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, ইন্ডিয়া জোটের বৈঠক যেদিন দিল্লিতে হয় সেদিন সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, জেডিইউ এবং আরজেডির তরফ থেকে পরিকল্পনা ছিল যে তারা নীতিশ কুমারের নাম কনভেনার হিসেবে প্রস্তাব করবে। কিন্তু সেই প্রস্তাব আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে দেন এবং নীতিশ কুমারের নাম প্রস্তাব করার সুযোগ সেক্ষেত্রে আসেনি। আর ঠিক এই পর্যায়েতেই তার কিছুক্ষণ পরে দেখা যায় যে নীতিশ কুমার তিনি হিন্দি ভাষা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। অর্থাৎ যে সময় টিআর বালু তিনি আরজেডির এমপির কাছে আবেদন জানান যে নীতিশ কুমার যে বক্তব্য রাখছেন তার ইংলিশ তর্জমা করে দেওয়া হোক, সেই সময় নীতিশ কুমার মন্তব্য করেন যে হিন্দুস্তানে থাকতে গেলে হিন্দি জানতে হবে। সেক্ষেত্রে যে ওয়াকিবহল মহল তারা মনে করছে যে যেহেতু কনভেনার পদে নীতিশের নাম প্রস্তাব করা হয়নি, তার আউটবার্স্ট হিসেবে অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি এই হিন্দি ভাষা নিয়ে যে তার যে মতপার্থক্য সেই বিষয়টাই তিনি সামনে এনেছেন। কিন্তু বিষয়টি এই জায়গায় শেষ হয়নি। জেডিইউর অভ্যন্তরে চাপ রয়েছে এবং জেডিইউর একটা অংশের নেতৃত্ব চাইছে যে নীতিশ কুমারের হাতে যদি নেতৃত্বের ব্যাটন না আসে তাহলে ইন্ডিয়া জোটে থাকার কোনো মানে হয় না। আর ঠিক এই পরিস্থিতিতেই লোকসভা নির্বাচনে জেডিইউর পরবর্তী পদক্ষেপ কি হবে মূলত বলা হচ্ছে এটার অনকৌশল বৈঠক, দলের সাংগঠনিক প্রস্তুতির বৈঠক। কিন্তু যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি তা হচ্ছে ইন্ডিয়া জোটে আদৌ জেডিইউ থাকবে কিনা সেই বিষয়ের উপরেই সব থেকে বেশি নজর থাকবে এবং আগামী কাল থেকে রাষ্ট্রীয় কার্যকারিণী এবং ন্যাশনাল কাউন্সিলের বৈঠক শুরু হচ্ছে দিল্লিতে। আজই পাটনা থেকে দিল্লিতে এসে পৌঁছচ্ছেন জেডিইউর সুপ্রিমো নীতিশ কুমার এবং একাধিক সাংগঠনিক ইস্যুর পাশাপাশি এই ইন্ডিয়া জোটে থাকা না থাকার বিষয়টির দিকেই সব থেকে বেশি নজর থাকবে। আজকে তিনি কেন্দ্রীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন, আগামীকাল থেকে দলের অভ্যন্তরীণ এই বৈঠক শুরু হবে। ফলত আগামী দুদিন নজর থাকছে জেডিইউর দিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে দেখুন 2024-এর লোকসভা ভোট, তার আগে যে সমস্ত দল নিজের মতো করে খুঁটি সাজাতে ব্যস্ত আর দলকে লড়াইয়ে আনতে এদিকে আবার ফের পথে নামছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে মুম্বাই হবে এই যাত্রা, যা ছুঁয়ে যাবে এই বাংলাকেও। খোঁচা দিয়ে বিজেপি বলছে কংগ্রেসের অন্যায়ের জবাব দিয়েছে দেশবাসী, নাম বদলে কিছুই হবে না। पहले भारत जोड़ो यात्रा भारत को जोड़ने के लिए और अब भारत न्याय यात्रा। কিন্তু 24-এর কুরুক্ষেত্রের আগে বেশ বেকায়দায় কংগ্রেস। তেলেঙ্গানা হাতে এলেও ছত্তিশগড় রাজস্থান বিজেপির কাছে হারিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশেও ধরাশায়ী হাত শিবির। 5 রাজ্যের ভোটে কংগ্রেসের মনোভাবে বেজায় ক্ষুব্ধ শরিক দলগুলি। এই প্রেক্ষাপটে ক্রমশ চাপ বাড়তে থাকায় শতাব্দী প্রাচীন দল ভোটের আগে আন্দোলনের পথ খুঁজছে। ভারত জোড়ো যাত্রার পর আবার রাস্তায় নামছে কংগ্রেস। এবার হবে ভারত ন্যায় যাত্রা, নেতৃত্বে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 14 জানুয়ারি হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে যাত্রা শুরু করতে চলেছেন রাহুল। পূর্ব পশ্চিমে 14টি রাজ্যে 85টি জেলার মধ্যে দিয়ে যাবে যাত্রা। কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা এবার ছুঁয়ে যাবে বাংলাকেও। 20 মার্চ যাত্রা শেষ হবে মুম্বাইয়ে। 6200 কিলোমিটার যাত্রার নেতৃত্ব দেবেন ভেনারের কংগ্রেস সাংসদ। গতবারের মতো পুরোপুরি পদযাত্রা নয়, এবার মূলত যাত্রা হবে বাসে, মাঝে মাঝে পদযাত্রা। हम आश्वासन देंगे कांग्रेस पार्टी की ओर से, राहुल गांधी जी की ओर से, कि कांग्रेस पार्टी वचनबद्ध है लोगों को, आम जनता को आर्थिक न्याय, सामाजिक न्याय और राजनीतिक न्याय पूर्ण तरीके से उपलब्ध हो। কংগ্রেসের এই নতুন কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়েছে বিজেপি। न्याय होता है जब आप कार्य करते उस दिशा में जो कांग्रेस पार्टी ने 55 साल में करना नहीं उचित समझा। अब मोदी जी की सरकार कर रही है तो यात्रा वो निकालना चाहते हैं। देश की जनता उनको इस पर भी कांग्रेस पार्टी और उसके नेतृत्व को जवाब दे देगी। এটা তাদের কর্মসূচি এবং কংগ্রেস যেহেতু শেষ কয়েকটি নির্বাচনে সরকার গড়া থেকে একটু দূরে থাকতে হয়েছে এবং সেই জায়গায় কংগ্রেসের নিজস্ব কিছু ক্ষত এবং ক্ষতিপূরণের জায়গা রয়েছে। সেই সব ভাঙা জায়গাগুলি মেরামত করতে রাহুল গান্ধী যদি কোনো কর্মসূচি নেন
নেবেন, সেটা তো তাদের দলের বিষয়। আসন সমঝোতা দ্রুত শেষ করতে কংগ্রেসের ওপর চাপ বাড়িয়েছেন জোট সঙ্গীরা। এই পরিস্থিতিতে কংগ্রেসের আরও একটা জাতীয় কর্মসূচি এবং রাহুল গান্ধীর যোগদান তা নিয়ে নেতৃত্বের ব্যস্ততা। আর যাত্রা যখন শেষ হবে তখন লোকসভা ভোট চলে আসবে। কংগ্রেসের যাত্রার মধ্যে আসন ফর্মুলা মসৃণভাবে চলবে নাকি আবার শুরু হবে দোষারোপের পালা, বাড়ছে জল্পনা। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শশীনাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য সামগ্রীর জোগান নেই, বন্ধ শিশুদের খাওয়া, স্কুলে আসলেও মিলছে না খাবার। আরামবাগের অঙ্গনওয়াড়ির কেন্দ্রে একাধিক অভিযোগ, ঠিকমতো টাকা মেলে না, নিজেদের ভর্তুকি দিয়ে চলে অঙ্গনওয়াড়ি, এমনটি অভিযোগ শিক্ষিকার। খাদ্য সামগ্রীর অভাবে বন্ধ হওয়ার মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল পৌঁছয়নি। 6 ডিসেম্বর থেকে শিশুদের খাওয়া বন্ধ। আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাইট দক্ষিণ মুসলিমপাড়া শিশু আলয় এবং চুনাইট হাইস্কুল সংলগ্ন 74 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য সামগ্রীর অভাব, খাবারের ব্যবস্থা না করায় চরম সমস্যার মধ্যে রয়েছে শিশুরা। শিক্ষিকার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকরা। অসুবিধা পড়তে হচ্ছে না বাচ্চাদের? আগে তরকারি দিত, একটু ডাল সেদ্ধ হোক কিংবা আলু সেদ্ধ হোক, যাই হোক দিত, সেটা কিসের জন্য তো বন্ধ আছে এখন? ডিমের দাম বেড়ে যাওয়ায় শিক্ষিকাদের ভর্তুকি দিতে হচ্ছে। অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা মিতা ধলের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সঠিক টাকা না দেওয়ার অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া হচ্ছে না, ফলে শিশুরা আর কেন্দ্রেই আসতে চাইছে না, অভিযোগ অভিভাবকদের। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কারণ অফিস থেকে চাল আমাদের তো আসেনি আর কি, ফোন করলে বলছে আমাদের স্টকে চাল নেই এখন। বাচ্চারা পড়তে আসে ফিরে যাচ্ছে, আবার না থাকলে কেউ আসেনি। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে জোর যার মুলুক তার, অভিযোগ ICDS এর শিশু আলয় দখল নিয়েছে তৃণমূল। নেতা কর্মীদের দাদাগিরির কারণে শিশুরা খোলা আকাশের নিচে, পড়াশোনা, রান্না, খাওয়া দাওয়া হয় সেখানে। মালদার গাজলের রসিকপুরের ঘটনা। ICDS এর শিশুদের রান্না হচ্ছে খোলা আকাশের নিচেই, শিশুরা খাচ্ছে। গাজল ব্লকের রসিকপুরের এই সেন্টার নিয়েই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। এই সেন্টারের জন্য জমি দিয়েছিলেন এক তৃণমূল কর্মী। তার দাবি প্রশাসনের সঙ্গে চুক্তি হয়েছিল, জমি দিলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। কিন্তু জমি দেওয়ার পর আর চাকরি পাননি, ঘরের ভাড়াও মিলছে না। তাই ICDS ভবন তৈরি করতেই তার দখল নেন ওই জমিদাতা। অভিযোগ, সেই বাড়িতে তৃণমূল নেতারা মাঝে মধ্যে বৈঠকও করেন। ব্লক প্রশাসন বারবার ঘর ছাড়তে বললেও লাভ হচ্ছে না। এই বিষয়ে আমরা বিডিও সাহেবকেও অভিযোগপত্র জমা দিয়েছি, CDPO সাহেবকেও মৌখিকভাবে এবং লিখিতভাবে বারবার জানিয়েছি। ICDS সেন্টার এখন এক বাড়িতে, নপুরের বাড়িতে চলছে, খোলা আকাশের নিচে চলছে, কোনো প্রশাসন এর কোনো কাজ করে না। কেন্দ্রটি দুবার পরিদর্শন করেন গাজল ব্লকের শিশু উন্নয়ন প্রকল্পের আধিকারিক। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি দাবি করেন। বিল্ডিংটা আমাকে আইন ব্যবস্থা নিতে হবে, উনি জায়গা দান করেছে, উনি জায়গা দান করার পরে তো ওখানে বিল্ডিংটা হয়েছে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া কৌশল পর্ষদের। এবছর প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা কোড। কেউ প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তির চেষ্টা করলে কোডের সাহায্যে তাকে চিহ্নিত করা যাবে, জানালেন পর্ষদ সভাপতি। প্রায় প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসে। সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। এরপরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশ্নপত্রের কোডিং চালু করতে চাইছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। আজ বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানেই নতুন পরিকল্পনার কথা জানান। চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিতে, তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্স্যাক্টলি কোন ছাত্রের কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হয়েছে, কোন পরীক্ষার্থীর কাছে বিলি হয়েছে। পড়ুয়াকে চিহ্নিত করার পর উপযুক্ত বন্দোবস্ত করবে পর্ষদ। আমাদের কাছে ছবি পৌঁছলে আমরা আশা করছি আমরা বুঝতে পারবো কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোলো। সমাজ মাধ্যমে প্রশ্ন ভাইরাল নিয়ে প্রতি বছরের অস্বস্তি নতুন বন্দোবস্তে রোখা যাবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রায় ১৫০০ পদে নিয়োগ রাজ্য সরকারের। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। সূত্রে খবর, দমকল দপ্তরের ১০০০ ফায়ার অপারেটরের শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত রাজ্যের।
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ছাড়পত্র মিলেছে। আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রায় 26টি নতুন পদে নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত। কলকাতা পুরসভার অধীনে 9 জন সরকারি কর্মী নিয়োগ। ডোম শব্দের পরিবর্তে সৎকার কর্মী ব্যবহারের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।